পানি লাগবে পানি, এই তিনটে শব্দ শুধুমাত্র তিনটা শব্দ না, এই তিনটা শব্দ ২৪-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী একটা তাণ্ডব, যে তাণ্ডব সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল এবং নাড়িয়ে দিয়েছিল ১৫.৫ বছরের স্বৈরাচারী শাসকের গদিকে। তারই পরিক্রমায় বিদায় নিতে হয়েছিল শেখ হাসিনাকে ৫ আগস্ট, পালিয়ে যেতে হয়েছিল বাংলাদেশ থেকে। এই শব্দ তিনটি উচ্চারিত হয়েছিল একজন তরুণের কণ্ঠে, আমরা সবাই তার নাম জানি, মীর মুগ্ধ। আমরা ভুলে যাব না, ভুলে যায়নি। বাংলাদেশ যতদিন থাকবে কেউ কোনোদিন মীর মুগ্ধের কথা ভুলে যাবে না। আজকে আমাদের সাথে কথা বলবার জন্য উপস্থিত আছেন মীর মুগ্ধের বড় ভাই মীর দীপ্ত। আমরা এটাও নিশ্চয় জানি মীর মুগ্ধের একজন যমজ ভাই আছেন, ঠিক একই রকম দেখতে, মীর স্নিগ্ধ। মীর মুগ্ধ এবং মীর স্নিগ্ধের বড় ভাই মীর দীপ্ত আজকে আমাদের সাথে কথা বলবেন। কেমন আছেন? আছি, আল্লাহ বাঁচিয়ে রাখছেন, এটাই তো অনেক বড় শুকরিয়া। আলহামদুলিল্লাহ শেষে অনেক ভালো আছি। আসলে আপনাকে তো প্রশ্ন করবার কিছু নেই, আমরা একদম ব্যক্তিগত পর্যায়ের আপনাদের পরিবারে ঘটে যাওয়া, বিশেষ করে ঠিক মীর মুগ্ধের মতো দেখতে যেহেতু আপনার আরেকটি ভাই আছে, তাকে যখন আপনারা দেখেন বা তিনি যখন আপনাদের সামনে আসেন, তখন আসলে আপনাদের ভেতরের অনুভূতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকে কথা বলতে চাই। যেদিন ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ যে শব্দ তিনটার কথা বললাম, সেই শব্দ তিনটি তিনি যেদিন উচ্চারণ করেছিলেন সেদিনই তাকে চলে যেতে হয়েছিল, তিনি শহীদ হয়েছিলেন। সেই সময়ের অভিজ্ঞতার কথাটা যদি বলেন, আপনারা কিভাবে জানলেন বা জানার পর আপনারা আসলে কি করেছিলেন, বা আপনাদের অনুভূতি, পারিবারিক একটা অবস্থা যেটা তৈরি হয়েছিল সেটা কেমন ছিল? এই যে বললেন যে আরেকজন অবিকল মুগ্ধর মতন দেখতে রয়ে গেছে, ওকে দেখে যেরকম আমাদের সবসময় মুগ্ধর কথা আসলে মনে পড়ে, সেটা তো আসলে কখনো ভুলবার মতন নয়। আপনি যদি বলেন যে আমার চেহারাও অনেকটা মানে একই রকম কাছাকাছি, স্নিগ্ধ এবং মুগ্ধ। আমাদের ৩ ভাই এবং আমি দীপ্ত, ৩ ভাইয়ের চেহারাই আসলে অনেক সময় কাছাকাছি। অনেক মিডিয়াও আসলে আমাদেরকে এখনো পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে পারে না। অনেক প্রোগ্রামে দেখা যায় যে হয়তোবা আমি ছিলাম, স্নিগ্ধ ছিল না, সেগুলোতে আমি হয়তোবা ওর হয়ে কিছু কাজ করে দিয়েছি, মিডিয়া আমার ছবি এবং ভিডিও দিয়েই লিখে দিচ্ছে মীর স্নিগ্ধ ছিলেন, অথচ সেটা আসলে ঠিক না। তো আপনার যে প্রশ্ন করলেন যে 18ই জুলাইয়ের কথা, 2024-এর, যে মুগ্ধ যখন ইন্তেকাল করলো, শহীদ হলো, তো সেদিন এরকম মীর মুগ্ধ এবং স্নিগ্ধ তারা দুজনেই অনেক আগে থেকেই এই ধরনের সামাজিক কার্যক্রমের সাথে আসলে যুক্ত। আপনি যদি বলেন যে 2018-র যে কোটা আন্দোলন, তারপর নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে বনানীর এফআর টাওয়ারে যে অগ্নি নির্বাপনের জন্য ওরা দুইজনই ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া, তো এই ধরনের সামাজিক কার্যক্রম ওরা অনেক আগে থেকে যুক্ত। এবং এর আগের আন্দোলনগুলোতেও ওরা ঠিক একইভাবে পানি বিস্কুট নিয়ে মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিত। তো এটা আসলে আমাদের, আমরা বলবো যে সামাজিকতার একটি অংশ, যে আমরা সবাই তো আসলে এই ধরনের চিন্তাই করি যে একজনের বিপদ আরেকজন এগিয়ে যাব, পানি বিস্কুট যেগুলো প্রাইম নিড সেগুলো নিয়ে দাঁড়াবো। তো সেদিনও ঠিক ওভাবেই সে গিয়েছিল। স্নিগ্ধর হাতে 2 দিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্টে 5টি সেলাই লাগে এই কোণে আঙ্গুলে, তো যে কারণে স্নিগ্ধ তখন যেতে পারেনি। স্নিগ্ধকেও যাওয়ার জন্য মুগ্ধ ডেকেছিল, তখন স্নিগ্ধ বলেছিল যে আমি যদি এখন তোদের সাথে যাই, আমার তো হাতে এখন প্রচন্ড ব্যথা, দেখা যাবে তোরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবি, তখন যেই কাজে আসলে যাচ্ছিস সেই কাজটা ঠিকভাবে করা হবে না, এর থেকে আমার ব্যথা কমলে আমি তখন এসে জয়েন করব, তোরা আগে মানুষকে সাহায্য করতে থাক। এভাবে ছিল আসলে মুগ্ধর বিদায় নেওয়া স্নিগ্ধর কাছ থেকে। আর আমার থেকে আসলে এর আগের দিন 17ই জুলাই সন্ধ্যায় বিদায় নিয়েছিল, কারণ আমরা সেদিন আমার বাবা মাকে নিয়ে এবং আমার ওয়াইফকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলাম। মুগ্ধই বিদায় দিতে গিয়েছিল, তো সেখানে বাস লেট করাতে আমার আর মুগ্ধ অনেক কথা হয়েছিল, অনেক ধরনের আলোচনা হয়েছিল, এই আন্দোলন নিয়ে কথা হয়েছিল, বাবা মায়ের সাথে কথা হয়েছিল। তো সেখানে মুগ্ধ আমাকে বলছিল, একটা প্রশ্ন করেছিল যে ভাইয়া, তোমার
আমার কি মনে হয় যে এই রাষ্ট্র কখন আবার ওই একই ভুল করবে, যে ছাত্রদের উপর গুলি চালানোর মতন ভুল? আমরা যদি 69 দেখি, 52 দেখি, 71 দেখি, যে কোনো সময় প্রত্যেকবারই ছাত্রদের উপর গুলি চালানোর ফলাফল তো আসলে ভালো হয়নি। এই রাষ্ট্র তো সেখান থেকে শিক্ষা নেওয়ার কথা। তখন আসলে ওর কথার সুন্দর জবাব দিতে পারিনি। পরের দিন তো সে নিজেই মাথার ঠিক মধ্যিখানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হলো। তো এখন আসলে চিন্তা করি যে তখন সে কি ভাবছিল, তার প্রশ্নের জবাবের কি উত্তর পেল। তো সে গুলিবিদ্ধ হওয়ার পরপরই আশিক, ওর বন্ধু, এবং জাকির ওরা একসাথেই ছিল। সাথে সাথেই ক্রিসেন্ট হসপিটালে নিয়ে যায়, যা মাত্র 15 থেকে 20 কদম দূরেই ছিল। সেখানে নিয়ে যাওয়ার পরে আশিক স্নিগ্ধকে প্রথমে ফোন করে জানায় যে মুগ্ধ গুলিবিদ্ধ হয়েছে, তুই ক্রিসেন্টায়, আমরা এখন কিছু বুঝতেছি না। স্নিগ্ধ সাথে সাথে ছুটে যায়। এর মধ্যে স্নিগ্ধ আমাকে ফোন দেয়, দিয়ে বলে ভাইয়া মুগ্ধ বলে রাবার বুলেট খাইছে, তুমি আব্বু আম্মুকে নিয়ে এখনই ঢাকা যেভাবে পারো চলে আসো। তো এটা শুনে আমি আমার বন্ধুকে ফোন দিই, যারা এখানকার, আমরা যেহেতু এখানকার স্থানীয়, আমাদের জন্মই এখানে উত্তরাতে। তো আমার কিছু বন্ধুর সাথে সাথে যায়। এর মধ্যে আমি বাবা আমাকে দিয়ে রওনা দেই। তো সেখানে এর 10 মিনিট পরে আসলে স্নিগ্ধ আবার ফোন করে আমার কাছে হাওমাও করে কান্না করে বলছিল যে ভাইয়া মুগ্ধ বলে আর নাই, আমি কিছু বুঝতেছি না, তুমি যেভাবে পারো এখনই এখানে আসো। তো আমি সেটা শুনে আসলে প্রথমে আমার চিন্তা হয় আমার মায়ের প্রতি, কারণ আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট, ওনার অনেকটুকু হার্ট কাজ করে না। তো উনি তখন ওই মোমেন্টে ওই কথা শুনলে আসলে উনি সহ্য করতে পারবেন না, সেটা আমরা খুব ভালোভাবে জানি। তখন আর আমার বাবা মাকে আমি জানাতে পারিনি। তাদেরকে নিয়ে ঢাকায় আসার জন্য ব্যবস্থা করি। তাদেরকে বলা হয় যে মুগ্ধ আহত হয়েছে, আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যেতে হবে, আগে যাই, তারপরে দেখি কি করা যায়। এবং আমি আমার বাবা মার কাছ থেকে ফোন নিয়ে নিই, যাতে তাদেরকে অন্য কেউ কোনোভাবে জানাতে না পারে। তো সেই ফোনগুলো আমাকে রিসিভ করতে হচ্ছিল, বাবা মার সামনে আসলে নিজেকে অভিনয় করতে হচ্ছিল। যে বাবা এর মধ্যে জিজ্ঞাসা করেছেন যে মুগ্ধ কি কোথায় আঘাত পেয়েছে, মাথায় আঘাত পেয়েছে কিনা। তাই বললাম হয় ফেসে, মুখে মনে হয় আঘাত পেয়েছে, এখনো বোঝা যাচ্ছে না। আমার চাচি, চাচা, আমার ডাক্তার, ওনারা আছেন এখানে, ওনারা দেখছেন। তারপর একসময় বললেন যে সত্যি করে বলো আছে না নাই। তো সেই কথা আসলে আমি আর জবাব দিতে পারি নাই। গাড়িতে তখন সামনের দিকে তাকিয়েছিলাম, ইন্টারনেট নাই, টিকিট কাটা যাচ্ছিল না বিমানের, অন্যরা সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। সে অনেক গল্প, আসলে বলা শুরু করলে শেষ হবে না। তারপরে তো আসলাম, একেবারে মুগ্ধর নিথর দেহের কাছে আসার আগ পর্যন্ত আমার বাবা মাকে জানতে দেওয়া হয় নাই যে ও আসলে নাই। যখন মা আসেন উনি অজ্ঞান হয়ে পড়ে যান, 8-9 বারের মতন সেন্সলেস হয়েছেন। তো বাসায় যেহেতু চাচি, আমার স্ত্রী, ওনারা ডক্টর, ওনারাই তখন সেবা শুশ্রূষা করে বারবার ঠিক করেছেন। তো 4 ঘন্টা পর্যন্ত আসলে আমার মা মুগ্ধর লাশটাও দেখতে পারে নাই, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তারপর যখন শেষমেশ আমি গিয়ে ওনাকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখালাম, আর মা যখন হচ্ছে শেষ চুমু এঁকে দিচ্ছিলেন মুগ্ধর কপালে, তখন স্নিগ্ধ আমাকে বলছিল যে দেখো, এক মা হচ্ছে গিয়ে কপালে চুমু এঁকে দেয়, আর আরেক মা, যাকে আমরা দেশমাতা বলি, সেই দেশ হচ্ছে সেই কপালেই গুলি চালায়। তো এইভাবে আসলে মুগ্ধর বিদায়টা হয় আমাদের মায়ের কাছ থেকে।